তোমাকে মারছি আমি? বাচ্চাদের মতো চটপট করছো কেন? ভালো লাগছে না আমার। ভালো না লাগলেও আমাকে সহ্য করতে হবে। শ্রেয়ানের এভাবে হুটহাট কাছে আসাটা অনুর একেবারে অপছন্দ। না কিছু বলতে পারে আর না সহ্য করতে পারে। কিছু বললেই বড়সড় ধমক খেতে হয় অনুকে। শ্রেয়ান গ্যাসটা অফ করতেই অনু চিৎকার করে বলে উঠছে। খিদে পেয়েছে আমার, খাবার বানাবো, সরুন। অনু শ্রেয়ানের মুখের দিকে তাকিয়ে কথাটা বলেছে মাত্র, সাথে সাথেই শ্রেয়ান নিজের ঠোঁটজোড়া মিলিয়েছে অনুর গোলাপ রাঙ্গা ঠোঁটের সাথে। হঠাৎ এমন হওয়ায় কেঁপে উঠেছে অনু, খামচে ধরেছে শ্রেয়ানের হাত। কিছুক্ষণ পর শ্রেয়ান অনুকে ছেড়ে দেয়। অনু জোরে জোরে শ্বাস টানছে, রেগে মেগে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ানের এসব কাজ কর্মে অতিষ্ঠ অনু কিছু বলবে তখনই শ্রেয়ান নিজের আঙ্গুল দিয়ে অনুর ঠোঁট চেপে ধরে। অনুকে এভাবে রাগ করতে দেখে ঠোঁট কামড়ে হাসছে শ্রেয়ান। অনুর দিকে কিছুটা ঝুঁকে বলে, আদর দিলাম, পেট ভরেনি? আরো লাগবে? ভালো লাগছে না এসব, ছাড়ুন তো আমায়। শ্রেয়ানের হঠাৎ এমন কাজে রাগ হলো অনুর। ধাক্কা দিয়ে নিজের থেকে সরাতে চাইল শ্রেয়ানকে। শ্রেয়ান ভুরুজোড়া কুঁচকে তাকিয়েছে অনুর দিকে, আবার ঠোঁট মিলিয়েছে অনুর ঠোঁটের সাথে। ঠোঁটে কামড় পড়তেই ব্যথায় চোখ বন্ধ করে নিয়েছে অনু। শ্রেয়ান তাকালো অনুর দিকে। অনুর ঠোঁটের কেটে যাওয়া অংশে নিজের আঙ্গুল চেপে ধরে অনুর কানের কাছে গিয়ে বলছে শ্রেয়ান, তুমি চাও বা না চাও, তোমার শরীরের প্রতিটা ইঞ্চিতে আমার ঠোঁটের স্পর্শ থাকবে সুইটহার্ট। এবার থেকে অভ্যাস করে নাও, প্রতিদিন এমন হবে। অনু শ্রেয়ানের হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়েছে। রেগে মেগে বলেছে তাকে, যেতে দিন আমাকে। প্রতিদিন এত যাই যাই করো কেন? কোথায় যাবে তুমি? চলে যাব আপনাকে ছেড়ে। অনুর কথা শুনে শ্রেয়ান রেগে গেছে। ফর্সা চেহারায় মুহূর্তেই অন্ধকার নেমে এসেছে। পাশে থাকা কাচের গ্লাসটা ছুঁড়ে ফেলছে মেঝেতে। সাথে সাথে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে গ্লাসটা। অনু আটকে উঠেছে শ্রেয়ানের এমন রাগ দেখে। আবারও ভুল করল। কেন বলেছে চলে যাবে? ভয়ে অনু চলেই যাচ্ছিল। এখান থেকে না গেলে শ্রেয়ান সব রাগ অনুর ওপরেই ঝাড়বে। হাতে টান পড়ে অনুর। শ্রেয়ান অনুকে টেনে নিজের কাছে নিয়ে আসে, আচমকাই কোলে তুলে নেয়। পড়ে যাবে ভেবে অনু শক্ত করে জড়িয়ে ধরে শ্রেয়ানের গলা। শ্রেয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে অনুর দিকে। অনু কয়েক সেকেন্ড তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছে, চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না শ্রেয়ানের। অনুকে কোলে নিয়ে শ্রেয়ান তার বেডরুমের দিকে হাঁটা শুরু করে। শ্রেয়ান আর অনুকে যেতে দেখে শিরো কোথা থেকে বেরিয়ে এসে তাদের পিছু পিছু রুম পর্যন্ত এসেছে। শ্রেয়ান ভ্রু কুঁচকে শিরোর দিকে তাকাতেই শিরো বেচারা বাধ্য দাসের ন্যায় রুম থেকে বেরিয়ে গেছে। হয়তো বুঝতে পেরেছে মালিকের তাকানোর মানে। সাদা ধবধবে বিছানাটায় শুয়ে আছে অনু। অনুকে নিজের বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে শ্রেয়ান। শক্ত করে জড়িয়ে ধরায় অনুর মনে হচ্ছে এখনই আলু ভর্তা হয়ে যাবে। শ্রেয়ানের শ্বাস পড়ছে অনুর বুকে। অনু বারবার কেঁপে উঠছে। শ্রেয়ান এখন শান্ত। কিছুক্ষণ আগের রাগটা কোথায় চলে যেন গিয়েছে। অস্থির লাগছে খুব। অনুকে হারানোর ভয় পাচ্ছে শ্রেয়ান। এই মেয়েটা কেন বোঝে না শ্রেয়ান তাকে ভালোবাসে, নিজের কাছে চায় সব সময়। নিজের অজান্তেই শ্রেয়ানের ঘন চুলের ভাঁজে অনু নিজের হাতটা রেখেছে। অনু ছোঁয়া পেয়ে শ্রেয়ান আরো শক্ত করে জড়িয়ে ধরেছে অনুকে। বিড়বিড় করেই বলছে, ছেড়ে যেও না অনু, মরে যাব আমি। তোমাকে ছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমার। অনু শুনতে পেয়েছে শ্রেয়ানের কথা। ভিতরটা কেমন করে উঠছে সাথে সাথেই। শ্রেয়ান কি তাহলে অনুকে ভালোবাসে? তাহলে নিজের মুখে বলেনি কেন কোনোদিন? ওভাবে ভয় দেখিয়ে বা বিয়েতে রাজি করালো কেন? মন থেকে অনুকে নিজের করে চাইলে কি সে ফিরিয়ে দিত? শ্রেয়ান যদি একবার নিজের মুখে ভালোবাসার কথাটা বলতো। কিন্তু শ্রেয়ান তো অনুকে কষ্ট দেয়। ভালোবাসলে কি কষ্ট দেওয়া যায়? তবুও অনুর মনে প্রশ্ন জাগে, এই মানুষটা কি অনুর মতো করেই তাকে ভালোবাসে? জিজ্ঞেস করে দেখবে একবার। ভালোবাসেন আমায়? প্রতিউত্তর করল না শ্রেয়ান। অনুর কথা কানে আসতেই চট করে উঠে বসে। গটগট করে হেঁটে বেরিয়ে যায় রুম থেকে। অনু তাকিয়ে আছে শ্রেয়ানের যাওয়ার দিকে। সে কি দেখতে এতই খারাপ? ভালোবাসা যায় না তাকে? কেন বারবার নিজের ব্যবহারে শ্রেয়ান অনুকে বোঝায় সে কোনোভাবেই অনুকে ভালোবাসে না, ভালোবাসতে পারে না। অনুর মনে গড়ে ওঠা ভালোবাসা নিমিষেই শেষ হয়ে গেছে। অনু আর ভাববে না এই মানুষটাকে নিয়ে। কিচেনে গিয়ে অনুর জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছে শ্রেয়ান। অনু তখন বলেছিল তার খিদে পেয়েছে।
শ্রেয়ানের হুট করেই মনে পড়ে এটা, তাই কিছু না ভেবেই কিচেনে চলে এসেছিল তখন। হাতে খাবারের প্লেট নিয়ে রুমে ঢোকে শ্রেয়ান। শ্রেয়ানকে আসতে দেখে গায়ে জড়িয়ে রাখা ব্ল্যাঙ্কেটটা দিয়ে অনু নিজের মুখ পর্যন্ত ঢেকে নিয়েছে। শব্দ করে বেড সাইড টেবিলটাতে খাবারের প্লেট রেখে বেরিয়ে গেছে রুম থেকে। অনু মুখের ওপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দেখার চেষ্টা করে শ্রেয়ান কি রেখে গেছে। খাবার দেখেই অনুর খিদে দ্বিগুণ বেড়ে গেছে। প্রথমে ভেবেছিল খাবে না এই পাষাণ মানুষের বানানো খাবার, কিন্তু লোভ সামলাতে পারল না অনু। খাবারের প্লেটটা হাতে নিয়েছে। দরজার আড়াল থেকে একজন দাঁড়িয়ে দেখছে সবটা। অনুর কাজে হাসতেছে। অনুর মাথায় ভূত চেপেছে, বাংলাদেশে ফিরে যাবে। নিজের বাড়ির সবাইকে দেখতে ইচ্ছে করছে খুব। শ্রেয়ান অনুকে চায় না, তার এখানে থেকে লাভ কি? এই মানুষটার প্রতি অনুর অনেক রাগ, পাহাড় সমান অভিমান। অনু থাকবে না এখানে, আজকেই চলে যাবে নিজের চেনা দেশে, চেনা মানুষদের কাছে। কিন্তু যাওয়ার আগে কি তার প্রিয় মামুনি আর মিনু আন্টিকে দেখে যাবে না অনু? রুমে অনু ছাড়া আর কেউ নেই। শ্রেয়ান হয়তো কাজ করছে এই সময়টাতে, স্টাডি রুমেই থাকে। অনু কিছু একটা ভেবে স্টাডি রুমের কাছে যায়। টেবিলের ওপর রাখা ল্যাপটপের দিকে তাকিয়ে কারোর সাথে কথা বলছে শ্রেয়ান। অনু একবার শ্রেয়ানকে দেখলো ভালো করে, কিন্তু এখান থেকে শুধুই পিছন দিকটা দেখা যাচ্ছে। শত চেষ্টা করেও শ্রেয়ানের মুখ দেখতে ব্যর্থ হয় অনু। যাওয়ার আগে কি চৌধুরী সাহেবকে দেখে যেতে পারবে না? অনুর কেন যেন কষ্ট হচ্ছে খুব, মনের মাঝে দোটানা করছে। এক মন বলছে শ্রেয়ানের কাছে থেকে যেতে, যাই হয়ে যাক, ভালো না বাসুক, শ্রেয়ান অনুর কোনো ক্ষতি হতে দেবে না কখনোই। আরেক মন বলছে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যা, এমন বন্দি জীবন কাটাতে কারোই বা ভালো লাগে। অনু ভাবলো থেকে যাবে, পরক্ষণেই আবার শ্রেয়ানের দেওয়া কষ্টের কথা মনে পড়ল। যখন তখন অনুর গায়ে হাত তোলা, রোহানের সাথে কথা বলেছিল মাত্র, এতেই পাষাণের মতো অনুকে কষ্ট দিয়েছে শ্রেয়ান। কিভাবে ভুলবে এসব? তাছাড়া অর্ণব আর অহনা, তাদের কি হয়েছে, কোথায় আছে অনুকে জানতে হবে। আস্তে করে দরজাটা টেনে আনলো বন্ধ করার জন্য। তখনই অনুর নজর পড়ল দেয়ালে টাঙ্গানো ছবিটার দিকে। জানালা দিয়ে আসা হালকা বাতাসে ছবির ওপরে রাখা পাতলা কাপড়ের সুন্দর সোনালী রঙের পর্দাটা উড়ে গেছে। অনু অবাক হলো ছবিটা দেখে। এটা তো অনুর ছবি। লাল ড্রেস পরা ছবিটা দেখে অনুর বুঝতে দেরি হয়নি এটা কলেজের কোনো প্রোগ্রামের চলা ছবি। কিন্তু এত আগের ছবি শ্রেয়ানের কাছে, শ্রেয়ানের দেয়াল আসলো কিভাবে? আগেও এখানে এসেছে, তবে চোখে পড়েনি ছবিটা। এত কিছু না ভেবে এই সুযোগে অনুকে যেতে হবে। দরজাটা বাহির থেকে লক করে তাড়াতাড়ি নিজের রুমে চলে যায় অনু। কাপড় চোপড় কিছুই গোছানো নেই, এখন গোছাতে গেলেও অনেকটা সময় দরকার। অনুর পরনে থাকা টি শার্ট প্লাজো চেঞ্জ করে একটা লং টপস পরেছে, তার উপর ডেনিম জ্যাকেট। বিছানায় পড়ে থাকা সাদা আর কালো রঙের স্কার্ফটা তুলে মাথায় দিয়েছে। সেদিন ব্যাগের মধ্যে দরকারিও সব কাগজপত্র আর পাসপোর্ট নিয়েছিল, এখন আর খুঁজে বের করতে হবে না। অনু এদিক সেদিক তাকিয়ে ব্যাগটা খুঁজলো, পেয়েও গেল। হাতে নিয়ে পটাপট নিচে চলে এসেছে। অনু মেইন ডোরের সামনে এসে দাঁড়িয়েছে। কোনো এক অদ্ভুত টান অনু অনুভব করলো, সাথে সাথে পাজোড়া আটকে গেছে তার। দরজা খুলেও বাহিরে যাওয়ার সাহস পাচ্ছে না। ঘুরে তাকায় বাড়িটার দিকে, ভালো করে দেখে নেয় পুরো বাড়িটা। অনুর খুব কষ্ট হচ্ছে সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেতে। শ্রেয়ান হয়তো এত সময়ে বুঝে গেছে অনু ইচ্ছে করেই দরজাটা লক করে এসেছে পালিয়ে যাবে বলে। দরজাটা ধাক্কানোর শব্দ পাচ্ছে অনু, সাথে শ্রেয়ানের চিৎকার। আর বেশি সময় দাঁড়িয়ে থাকলে হবে না, পরে দেখা যাবে শ্রেয়ান দরজাটাই ভেঙে দিয়েছে। অনু এদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজে চলছে। জানালার পর্দা, সোফার পেছনে সব জায়গাতেই খুঁজল, কিন্তু শিরোকে কোথাও পেল না অনু। শিরোকে দেখার এক আকাশ ইচ্ছা নিয়েই অনু চলে যাচ্ছিল। হঠাৎই কোথা থেকে দৌড়ে এসে শিরো অনুর পায়ের কাছে বসে পড়ে। অনু হাসে, নিচু হয়ে শিরোর শরীরে হাত বুলিয়ে দেয়। শিরোকে নিজের দিকে তাকাতে বলে অনু। শিরো বাধ্য বাচ্চাটির মতো অনুর কথা মতো তার দিকে তাকায়। শিরোর এমন বোকা বোকা চাহনি দেখে চিন্তার মাঝেও অনুর হাসি পাচ্ছে। আবারও শিরোর শরীরে হাত বুলিয়ে বলে, আমার চৌধুরী সাহেবকে দেখে রাখবি শিরো, তোকে দায়িত্ব দিয়ে গেলাম। আমি চলে গেলে সব রাগ তার উপরে দেখাবে,
তোর উপর দেখাবে। তুই রাগ করে চলে যাবি না কিন্তু হুন। কোনো কিছু ভাঙ্গার বিকট শব্দ কানে আসতেই অনু দোতলার স্টাডি রুমের দরজার দিকে তাকায়। অতিরিক্ত রাগে শ্রেয়ান হয়তো ভাঙচুর করছে। অনুর ইচ্ছে করছে দরজাটা গিয়ে খুলে দিতে, শ্রেয়ানকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, ওর ভুল হয়ে গেছে, আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে। কিন্তু অনুর মনে ভয়েরা বাসা বেঁধেছে। শ্রেয়ান এত সময়ে বুঝে গেছে সবটা। এখন অনুকে চোখের সামনে পেলে আর আস্ত রাখবে না। অনু চলে যাচ্ছিল, চোখ যায় সোফায় ফেলে রাখা শ্রেয়ানের পরনের শার্টটার দিকে। অনু গিয়ে শার্টটা হাতে তুলে নেয়। শার্টটা থেকে চেনা পারফিউম, চেনা মানুষের শরীরের গন্ধ পাচ্ছে অনু। কিছু একটা ভেবে নিজের কাঁধে ফেলে রাখা ব্যাগটাতে অন্য জিনিসগুলোর পাশে এটাও নিয়ে নেয়। শিরোকে রেখে অনু চলে যায়। শিরো অসহায়ের মতো তাকিয়ে আছে অনুর যাওয়ার দিকে। অনু আগে থেকে রিন্তিহাকে মেসেজ করে রেখেছিল এয়ারপোর্টে আসার জন্য। বারবার বলে দিয়েছে রেহানকে যেন সাথে করে না নেয়। রিন্তিহাও শুনেছে অনুর কথা। অনু না বললেও রেহানকে জানাতো না। রিন্তিহা চায় না বারবার শ্রেয়ান আর অনুর মধ্যে রেহানের জন্য ঝামেলা হোক। তবে অনুর চলে যাওয়ার সিদ্ধান্তটাকে কোনোভাবেই সমর্থন করেনি রিন্তিহা। অনুকে বুঝিয়েও লাভ হয়নি। তার ধারণা শ্রেয়ান এখন অনুকে কাছে পেলে এই অপরাধের জন্য মেরেই ফেলবে। রিন্তিহার খুব কষ্ট হচ্ছে অনু চলে যাবে বলে। আর কোনোদিন দেখা হবে, আদৌ দেখা হবে কিনা এটাও জানে না। অনুরও খুব কষ্ট হচ্ছে, আসার সময় একটাবার প্রিয় মানুষগুলোর মুখও দেখে আসতে পারলো না। রিন্তিহাকে সবসময় মিস করবে অনু। এইখান থেকে যাচ্ছে ঠিকই, তবে বাড়িতে যে অনুর জন্য কি অপেক্ষা করছে সে নিজেও জানে না। রিন্তিহার থেকে বিদায় নিয়ে অনু চলে যায়। লম্বা জার্নি শেষ করে অনু আবারও ফিরে এসেছে তার অতি পরিচিত সবুজে ঘেরা বাংলাদেশে। বাংলাদেশের মাটিতে পা রাখতেই অনুর মনটা ভালো হয়ে গেছে। তবে ভেতরে ভেতরে চিন্তা হচ্ছে খুব। বাড়ির সবাই অনুকে দেখলে কি রিয়াক্ট করবে বুঝতে পারছে না। শ্রেয়ানের ওপর অনু রাগ, অভিমান, ঘৃণা যাই থাকুক, এখন মানুষটার জন্য খুব কষ্ট হচ্ছে। ছুটে চলে যেতে ইচ্ছে করছে শ্রেয়ানের কাছে। অন্ধকার রুমে মেঝেতে হাত পা ছড়িয়ে বসে আছে শ্রেয়ান। মাথাটা খাটের সাথে হেলান দিয়ে রেখেছে। ঘরে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চারদিকে। মনে হচ্ছে একটু আগেই এখানে ঘূর্ণিঝড় বয়ে গেছে। দেয়ালে টাঙ্গানো অনুর ছবিটার কাঁচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ভাঙ্গা কাচের ওপরে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে আছে। মিহা আর রাতুল পাশেই দাঁড়িয়ে আছে। এসেছিল অনেক আগেই, তখন থেকেই দেখে যাচ্ছে এসব। শ্রেয়ানের এমন বিধ্বস্ত অবস্থা দেখে আঁতকে উঠেছে দুজনই। শ্রেয়ানের রাগ কেমন এটা জানলেও শ্রেয়ানকে এভাবে আগে কখনোই দেখেনি রাতুল আর মিহা কেউই। শ্রেয়ানের চোখ দুটো লাল হয়ে আছে আর বারবার কি যেন বলছে, ড্রিঙ্কস করছে অনেক। কোনো কথাই বোঝা যাচ্ছে না ভালো করে। হাত বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মিহা পাশে এসে বারবার বলছে হাত ব্যান্ডেজ করে দিতে, কিন্তু শ্রেয়ান শুনল না কারোর কথা। চিৎকার দিয়ে বেরিয়ে যেতে বলেছে দুজনকে। মিহা আর রাতুল বেরিয়ে গেছে। তবে শ্রেয়ানকে ছেড়ে যাবে না। এই সময়টাতে শ্রেয়ানকে সামলানো দরকার। পরে দেখা যাবে নিজেই ক্ষতি করে বসে আছে। শিরো জানালার পর্দার আড়ালে চুপটি করে বসে আছে। শ্রেয়ান হাত দিয়ে শিরোকে ডাকে। সাথে সাথেই শিরো চলে এসেছে শ্রেয়ানের কাছে। রক্তমাখা কাপা কাপা হাতটা দিয়ে শ্রেয়ানের শিরোর শরীর স্পর্শ করে বলে, তুই আমার অনুকে আটকালি না কেন শিরো? বলেছিলাম না দেখে রাখতে। এখন আমি কোথায় খুঁজবো ওকে? শিরো কি আর বুঝে শ্রেয়ানের কথা, তাকিয়ে আসছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ানের ক্লান্ত লাগছে খুব, দম বন্ধ লাগছে। কোথায় গেল অনু? মেঝেতে পড়ে থাকা অনুর ছবিটার দিকে কিছু সময় তাকায়। নিজের মাথাটা খাটের সাথে এলিয়ে দিয়ে বিড়বিড় করে বলে, তুমি জানো না, তোমার অজান্তেই তুমি আমার শ্বাসে, হৃদে, অস্তিত্বে মিশে গেছো। আমি চাইলেও তোমাকে ভুলতে পারবো না অনু। কেন ছেড়ে গেলে আমাকে? কেন পড়াচ্ছ এভাবে? আর নিতে পারছে না শ্রেয়ান। যেদিকেই তাকাচ্ছে অনুকে দেখতে পারছে। অনুকে ছাড়া সবটা কেমন অন্ধকার লাগছে। উঠে গিয়ে বিছানায় ধপ করে বসে পড়ে চোখ বুঝে নেয়। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে অনু। অনুদের বাড়িটা দেখতে ঠিক জমিদার বাড়ির মতোই। গ্রামের মধ্যে সব থেকে বড় বাড়ি মনে হয় অনুদেরই। কতদিন পর নিজের চেনা জায়গায় চেনা মানুষদের কাছে ফিরল অনু। কিন্তু গেট পেরিয়ে
বাড়িতে ঢোকার সাহস পাচ্ছে না। অনুর বাবা, চাচা আর বাড়ির বাকিরা কি রিয়াক্ট করবে তাকে দেখলে। অনু দ্বিধার দ্বন্দ্বে ভুগছে, ভেতরে যাবে কি না যাবে না এই নিয়ে। অনেক সময় ভাবল অনু, মন বলছে ভেতরে গেলেই কোনো বড়সড় ঝামেলা হবে। এই ভেবে আবার ফিরে যাচ্ছিল। আসার আগে মিলার সাথে কথা হয়েছে, এখন আপাতত মিলার কাছেই যাবে। পরে নিজের ভাই বোন কোথায় আছে, কি করছে, আদৌ বাড়িতে কিনা, এসব জানতে হবে অনুকে। অনু ফিরে যাচ্ছিল, তখনই সামনে তাকাতেই ধাক্কা লাগে কারোর সাথে। হাতে থাকা ব্যাগটা মাটিতে পড়ে গেছে, ধুলোবালিতে গড়াগড়ি খাচ্ছে সেটা। বিরক্তি নিয়ে ব্যাগটা তুলে অনু তাকায় সামনে থাকা মানুষটির দিকে। ছাব্বির ভাই দাঁড়িয়ে আছে পাশে, অহনার বয়সী একটা মেয়ে, সাজগোজে মনে হচ্ছে নতুন বউ। সাব্বিরের পাশে অহনার জায়গায় অন্য একটা মেয়েকে দেখে অবাক হলো অনু। সাব্বিরের সাথে তো তার আপুইর বিয়ের কথা ঠিক হয়েছিল, এতদিনে বিয়ে হয়ে যাওয়ারও কথা। তাহলে এই অপরিচিত মেয়েটাকে সাব্বির ভাইয়ের পাশেই বা কেন দাঁড়িয়ে আছে? সাব্বির অনুকে দেখে প্রশ্ন করে, কেমন আছো অনু? অনু উত্তর দিল না। সাব্বিরের কথার কৌতূহল নিয়ে তাকিয়ে আছে সাব্বিরের পাশে থাকা মেয়েটির দিকে। অনুর মনে প্রশ্ন জাগছে, মেয়েটা কি সাব্বিরের বউ? সাব্বির হয়তো বুঝলো অনুর তাকানোর মানে। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখিয়ে অনুকে আবারও বলল, ওর নাম রিমি, তোমার ভাবি। আমাদের বিয়ে 2 মাস হতে চললো। কি, এটা কি সত্যি? সাব্বির মলিন হেসে উত্তর দেয় অনুর কথার। সবকিছু পাল্টে গেছে অনু, তুমি ছিলে না তাই জানো না কিছুই। এই তো আসলে, এবার নিজের চোখে দেখবে সবার পরিবর্তন। অনু বুঝলো না সাব্বিরের কথার মানে। সাব্বির চলে গেছে অনুর সাথে কথা শেষ করেই। অনু তাকিয়ে আছে তাদের যাওয়ার দিকে। অহনা যে ছোটবেলা থেকেই সাব্বিরকে পছন্দ করে এটা জানে অনু। কিভাবে পারলো সাব্বির অন্য একটা মেয়েকে বিয়ে করতে? অহনা নিশ্চয়ই কষ্ট পেয়েছে এসবে। যাওয়ার আগে আবারও বাড়ির দিকে তাকায় অনু। কেউ একজন ছুটে আসছে বাড়ির গেটের দিক থেকে। অনু থেমে যায়। তার কাছের মানুষটিকে দেখে অহনা দৌড়ে এসে জড়িয়ে ধরে বোনকে। অহনাকে দেখা মাত্রই অনুর কান্না চলে এসেছে। কতদিন পরে সামনে থেকে দেখলো নিজের বোনকে। অহনাকে দেখে অনুর ভয় কমেছে কিছুটা। অহনা ঠিক আছে, বাড়িতেই আছে, এটা দেখে মনে মনে শান্তি পাচ্ছে অনু। অনুকে কিছু বলার সুযোগ না দিয়েই অহনা বলে, তুই এখানে কেন এসেছিস অনু? চলে যা এখান থেকে। আব্বু তোকে চোখের সামনে পেলে কি করবেন বুঝতে পারছিস? ওই আমি কত টেনশনে ছিলাম জানো। তোমরা বারবার তোমাদের ফোন দিয়ে গিয়েছি আমি, কিন্তু কাউকেই পাইনি। তোর সাথে কথা বলছিলাম, এটা আব্বু দেখে নিয়েছিলেন। তুই কোথায় আছিস জানতে চাইলে বলিনি কিছুই, এর জন্য ফোনটাও নিয়ে গেছে। সব কথা পরে হবে, এখন এখান থেকে চলে যাও অনু। হ্যাঁ আমি চলে যাচ্ছি। তুমি ঠিক আছো তো আপুই? ভাইয়া কোথায়? আমি ভাইয়ের সাথে দেখা করতে চাই। ভাইয়াকে আব্বু আর চাচ্চু বাড়ি থেকে বের করে দিয়েছে অনু। 2 মাস হলো ভাইয়া কোথায় আছে কি করছে কিছুই জানি না আমি। কি বলছো এসব? আমাকে নিতে ভাইয়া একবার এসেছিল, কম ঝামেলা হয়নি তখন। মামা না থাকলে রক্তারক্তি হয়ে যেত। অহনা অনুর হাত ধরে নিজের কাছে টেনে আনে, কপালে চুমু দেয়। অনুকে চলে যেতে বলে আবারও। অনুও বুঝতে পারে সবটা। অহনার ভয়ের যথেষ্ট কারণ আছে। অনু চলেই যাচ্ছিল, চোখের সামনে বাবা আর চাচাকে দাঁড়িয়ে থাকতে দেখে শরীরে কাঁপ শুরু হয়ে গিয়েছে দুই বোনের। অনু আর অহনা একজন অন্যজনের দিকে তাকিয়ে আছে। জাফর শিকদার এগিয়ে আসেন মেয়েদের দিকে, কটমট কণ্ঠে বলে ওঠেন, কোথায় ছিলে তুমি? অনু মাথাটা নুইয়ে রেখেছে। কি বলবে এখন, কি জবাব দেবে বাবার প্রশ্নের? অহনা অনুর হাত ধরে অনুকে নিজের কাছে নিয়ে আসে। আমতা আমতা করেই বলে ওঠে বাবাকে, আব্বু আসলে অনু ভয় পাচ্ছে, ওকে একটু সময় দাও। আমি তোমাকে প্রশ্ন করিনি না, সবসময় ভাই বোনের দোষ লুকানোর বন্ধ করো। অনু, কোথায় ছিলে তুমি? আমি জানতে চাইছি, উত্তর দাও। জাফর শিকদার এত জোরেই ধমক দিয়ে কথাটা বলেছেন, উঠোনে দাঁড়িয়ে থাকা অনুর আম্মু আর চাচি দৌড়ে এসেছেন গেটের সামনে কি হয়েছে দেখার জন্য। অনু এখনো আগের মতোই তাকিয়ে আছে মাটির দিকে। উত্তর দেয় বাবার কথার, কানাডায় ছিলাম আব্বু। কি করে এসেছো সেখান থেকে? কেনই বা গিয়েছিলে? আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে তোমাদের শান্তি হয়নি? কেন আবার ফিরে এসেছো এখানে? আমার মরামুখ দেখার জন্য?
বাবার মুখে এমন কথা শুনে অনুর বুকের ভেতরটা কেঁপে উঠেছে, চোখ দিয়ে পানি পড়ছে অবিরত। আফসোস হচ্ছে খুব, কেন এত পাকনামো করেছিল, কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সেদিন। ভুল না করলে আজকে এমন দিন আসতো না। অনু চারদিকে চোখ বুলিয়ে একবার সবাইকে দেখে নিল। রুমি বেগম নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছেন মেয়ের দিকে, চোখের কোণে পানি জমেছে তার। অনুর খুব খারাপ লাগলো মায়ের চোখে পানি দেখে। সবার কষ্টের কারণ হতে চায়নি সে। এখান থেকে চলে যাবে আর সামনে আসবে না কারোর। অনু চলে যেতে চাইলে জাফর শিকদার বাধা দেন, হাত ধরে এক প্রকার টেনে হিঁচড়ে অনুকে রুমে নিয়ে যান। পিছু পিছু বাকি সবাই আসে। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই। শ্রেয়ান এখনো বাড়িই বসে আছে। মিহা আর রাতুল ফোন দিয়ে পায়নি এই সময়টাতে। দেবদাস সেজে বারে বসে ড্রিঙ্কস করবে এটা ভালো করেই জানে দুজনে, তাই চলে এসেছে বন্ধুর দায়িত্ব পালন করতে। অনেক জোরাজুরি করেও শ্রেয়ানকে এখান থেকে এক পাও নড়াতে পারেনি তারা। বাধ্য হয়েই শ্রেয়ানের আম্মুকে ফোন দিয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত কি হয়েছে সব কথা শোনার পর সামিনা ইয়াসমিন চৌধুরী চিন্তায় চিন্তায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। সেদিনের মতো মনে হচ্ছিল আজকে আবার অসুস্থ হয়ে পড়বেন, কিন্তু ওনাকে এই অবস্থায় শক্ত থাকতে হবে, ছেলেকে বোঝাতে হবে। রাজেশ চৌধুরী নাক ডেকে ঘুমাচ্ছেন। এইসব শুনলে যে লঙ্কা কাণ্ড বাঁধাবেন জানেন তিনি। এই মুহূর্তে কোনো ঝামেলা চান না নতুন করে, তাই কিছু না জানিয়ে চুপচাপ ড্রাইভারকে নিয়ে বেরিয়ে গেছেন মিহার দেওয়া ঠিকানায়। ছেলেকে কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে বাড়িতে নিয়ে এসেছেন। শ্রেয়ান ছোট্ট বাচ্চাটির মতো মাকে জড়িয়ে ধরে রেখেছে, কষ্ট হচ্ছে খুব। শ্রেয়ানের ভালোবাসার কি কোনো কমতি ছিল? অনু কেন বারবার এমন করে? কেন আবারও শ্রেয়ানকে ছেড়ে চলে গেল? শ্রেয়ান মাকে জড়িয়ে ধরে রেখেছে, বিড়বিড় করে বারবার বলছে, অনুকে এনে দাও আম্মু, আমি মরে যাচ্ছি ওকে ছাড়া। এই বাড়িতে থাকলে আমার দম বন্ধ লাগছে। ছেলের এমন বিধ্বস্ত অবস্থা দেখে বুকের ভেতরটা বারবার কেঁপে উঠছে সামিনা ইয়াসমিন চৌধুরীর। শ্রেয়ানকে কখনোই এভাবে দেখেননি তিনি। অনুর প্রতি শ্রেয়ান ঠিক কতটা দুর্বল এটাও বুঝতে পারছেন। মনে মনে ঠিক করেছেন বাংলাদেশে যাবেন, মুখোমুখি হবেন পুরনো মানুষদের। যেভাবে হোক ছেলের বউকে নিয়ে আসবেন সাথে করে। শ্রেয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ছোট্টবেলার মতো করে। কতদিন পর ছেলেকে কাছে পেয়েছেন তিনি। শ্রেয়ানও বাচ্চাদের মতো মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। অনু বাড়িতে এসেছে 3 দিন হলো। ভেবেছিল এত বড় অপরাধের জন্য বাবা তাকে মেরেই ফেলবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অনুকে কয়েকটা ধমক দেওয়া ছাড়া কিছুই বলেননি জাফর শিকদার। আসার পর থেকেই রুমে বসে আছে অনু। অহনা ছাড়া বাকি কেউ একবারও অনুর রুমের সামনে আসেনি। কিছু না বললে কি হবে, নিজের কাজেই সবার পর হয়েছে অনু, বুঝতে পারছে এটা। বিছানায় পড়ে ছটফট করছে শুধুই, ঘুম আসছে না দু চোখের পাতায়, ভালো লাগছে না কিছুই। খালি মনে হচ্ছে কিছু একটা নেই। খুব অনুশোচনা হচ্ছে অনুর। মামুনি আর মিনু আন্টি অনুকে এত ভালোবাসা দিল, কিন্তু সবকিছু ছেড়ে ছুঁড়ে চলে আসলো, তাদেরকে একবার জানালো না পর্যন্ত। মেঝের দিকে তাকাতেই অনুর ছোট্ট বিড়াল ছানাটির দেখতে পায়। অনুর মনে পড়ে শিরোর কথা। মনে প্রশ্ন জাগে, আচ্ছা শিরোর রাগী মালিকটা কি করছে? অনুকে শাস্তি দেওয়ার কথা ভাবছে নিশ্চয়ই। অনু কি ওনার কাছে এতটাই গুরুত্বপূর্ণ? কানাডা থেকে এখানে চলে আসবেন অনুর জন্য? নিজের আকাশ পাতাল ভাবনায় নিজেই বিরক্ত অনু। কেন ভাবছে এসব? চলে এসে ভালোই করেছে। যে অনুকে চায় না তার কাছে সে কেন পড়ে থাকবে? অনুর হুট করেই কিছু একটা মনে পড়ে। বিছানা থেকে উঠে গিয়ে সাথে নিয়ে আসা সেই ব্যাগটা বের করে। আসার সময় শ্রায়নের টি শার্টটা সাথে করে নিয়ে এসেছিল। এটাই খুঁজছিল অনু। টি শার্টটা হাতে নিয়ে নাকের সামনে ধরে চেনা পারফিউমে চেনা মানুষের শরীরের গন্ধ পাচ্ছে অনু। কেন এমন অদ্ভুত টান অনুভব করছে ওই মানুষটার প্রতি? অনুর তৃষ্ণাত্ম চোখজোড়া বারবার ওই মানুষটাকেই দেখতে চাইছে কেন? হঠাৎ দরজা খোলার আওয়াজে কানে আসতেই অনু টি শার্টটা লুকিয়ে নেয়। অনুর আম্মু দাঁড়িয়ে আছেন দরজার সামনে, পাশেই অহনা। অনু মুখে হাসি টেনে মাকে ভেতরে আসতে বলে। অনু লক্ষ্য করলো তার মায়ের মুখে সেই মিষ্টি হাসিটা কোথায় যেন বিলীন হয়ে গেছে। মুখের মধ্যে কেমন গম্ভীর ভাব চলে এসেছে। অনুর আম্মু কথা বলছে না দেখে অনু আবারও কিছু বলতে চাচ্ছিল,
তার আগেই রুমি বেগম বলে ওঠে, দেখতে আসলাম তুমি আবার কোনো অঘটন ঘটালে কিনা। আম্মু ওকে একটু শান্তি মতো বাঁচতে দাও, কেন বলছে এসব সবাই মিলে? চুপ থাক অহনা, এই মেয়ের কি লাজ লজ্জা আছে? নিজের স্বপ্ন পূরণ করবে বলে বোনের জীবনটা তো নষ্ট করেছে, ভাইটাকে বাড়ি ছাড়া করেছে। আমার তো ওকে দেখলেই মারতে ইচ্ছে করে। কোন পাপ করে যে আমি ওকে পেটে ধরেছিলাম আল্লাহই জানে। অনুর চোখের কোণে পানি জমেছে। অনুর যে আম্মুকে তাকে হাতে তুলে ভাত পর্যন্ত খাইয়ে দিতেন, তার মুখ থেকে এমন কথা শুনতে হচ্ছে আজকে। সত্যি তো অনুর জন্য সবার ক্ষতি হয়েছে। এই রাগ দেখানোটা স্বাভাবিক, মেরে ফেলেনি ওই অনেক, কিন্তু অনুর জন্য তার আপুইয়ের জীবন নষ্ট হলো কিভাবে? কি হয়েছিল সেই দিন? অনুর আম্মু কথা বলে রুম থেকে বেরিয়ে যেতে দেরি করেনি। অহনা চলে গিয়েছিল, বোনের জন্য খাবার নিয়ে এসেছে। আবার সকাল থেকে অনু কিভাবে চলছে কিছুই খায়নি, অহনা লক্ষ্য করেছে এটা। খাবারের প্লেটটা অনুর সামনে ধরে অহনা বলল, আমি খাইয়ে দিচ্ছি, বিছানায় গিয়ে বস। নিজের মনের কৌতূহল দমাতে না পেরে অহনাকে প্রশ্ন করে অনু, আপুই তোমার সাথে সাবির ভাইয়ার বিয়েটা ভাঙলো কি করে? কি এমন হলো যে চাচা চাচি সাবির ভাইয়াকে অন্য কারোর সাথে বিয়ে করালো? অহনা অনুর জন্য ভাত মাখছিল, হঠাৎ এমন কথা বলে উঠবে অনু এটা ভাবেইনি অহনা। সাব্বিরের নামটা শোনা মাত্রই অহনার চোখে মুখে বিরক্তি চলে এসেছে। কষ্ট পাচ্ছে না এখন আর। অনু বুঝতে পারছে না কিছুই। তার যে আপু সাব্বিরের নাম শুনলে লজ্জায় লাল হয়ে যেত, সে কিনা এখন রাগ করছে সাব্বিরের নাম শুনে। অনুর খুব কৌতূহল হচ্ছে জানার জন্য কি হয়েছিল সেই দিন। অনু যাওয়ার পর তার বাবা চাচারা কি রিয়াক্ট করেছিল। অহনা অনুর দিকে তাকিয়ে বলে, তোকে এত কিছু জানতে হবে না অনু, খেয়ে নে আগে, আমাদের অনেক কাজ, ভাইয়াকে খুঁজে বের করতে হবে। ভাইয়াকে খুঁজে বের করে নিব আমরা দুজন মিলে। কিন্তু সেই দিন ঠিক হয়েছিলটা কি? তোমার সাথে সাবির ভাইয়ার বিয়ে ভাঙলো কিভাবে? আমাকে একটু সবকিছু বলো না আপুই। অহনা কিছুতেই বলতে চাইছিল না কি হবে পুরনো কথা তুলে, কিন্তু অনুর জেদের কাছে হার মেনেছে। অহনা বাধ্য হয়েই বোনকে সবটা বলতে হয়েছে। অনু চলে যাওয়ার পর পাড়া প্রতিবেশী সবাই কটু কথা শোনাচ্ছিল অহনাদের। সবার এটাই মনে হয়েছে অনু কোনো ছেলের জন্য বিয়ের আসর ছেড়ে পালিয়েছে। এদিকে রাহিদ ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কেউ মেরে হসপিটালে ভর্তি করে রেখে গিয়েছিল। অহনারা সবাই আঁতকে উঠেছিল রাহিদের অবস্থা দেখে। ছেলেটাকে মারতে মারতে আধমরা বানিয়ে ফেলেছিল কেউ। মানুষ হয়ে মানুষকে এভাবে কেউ মারতে পারে জানা ছিল না অহনার। এ তো দোষ অনুরই। সবাই বলাবলি করছিল অনুর যে ছেলের হাত ধরে পালিয়ে গেছে সেই হয়তো রাগ করে এসব করেছে। পুরো গ্রামের মানুষের কাছে অপমানিত হয়েছিলেন জাফর শিকদার আর তার ভাইকে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল সবার। রাগে কষ্টে মানুষের কটু কথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে গিয়েছিলেন জাফর শিকদার। অহনা এত কিছু নিতে পারছিল না, সবটা খুলে বলেছিল সবাইকে। বাবার অবস্থা দেখে মনে হচ্ছিল সে ভুল করেছে। জিহাদ শিকদার আগে থেকেই জানতেন যা অঘটন ঘটানোর ওনার গুণধর ছেলেই ঘটিয়েছে। আগের দিন ধরা পড়ে মার খেয়েও শিক্ষা হয়নি। অর্ণবের সেই একই ভুল আবার করল। অর্ণবকে সবার সামনে কয়টা চড় থাপ্পড় মেরেছিলেন সেদিন হিসেব নেই। অর্ণবের এসবে যায় আসে না, তার মনে হচ্ছিল যা করেছে ঠিক করেছে। অনুকে বাঁচিয়ে নিয়েছে। এই বাড়িতে থাকলে এমনিতেও যে কেউ দম আটকে মারা যাবে, যেভাবে অর্ণব নিজেই শেষ হয়ে যাচ্ছে। অর্ণব প্রমাণ দেখিয়েছিল রাহিদ ছেলেটা কতটা খারাপ। একাধিক মেয়ের সাথে সম্পর্ক আছে তার, কিন্তু কে শোনে কার কথা? বরাবরের মতোই বাবা চাচা তার কথা বিশ্বাস করেনি। কারোর সাথে কোনো কথা না বলে সেদিন বাড়ি সরেছিল অর্ণব। যাওয়ার আগে বলে গিয়েছিল অহনার সাথেও এমন কিছু করলে এখান থেকে নিয়ে যেতে 2 মিনিটও লাগবে না। বাড়ি ছেড়ে চলে গেলেও অহনার সাথে কথা হতো অর্ণবের। চাকরি করছিল, ভালোই চলছিল সবকিছু। অনুকেও প্রতি মাসে টাকা পাঠাতো, কিন্তু জাফর শিকদার আর ওনার ভাইয়ের সহ্য হয়নি এসব। নিজেদের টাকার জোরে কোনোভাবে অর্ণবের চাকরিটা খেয়ে দিলেন। অহনা শুনেছিল বাবা চাচার কথা। সেদিন আবারও অর্ণব এসেছিল, ঝামেলা হয়েছিল তার বাবার সাথে। সাব্বিরের আম্মু আব্বু অহনার সাথে ঠিক হওয়া সাব্বিরের বিয়েটা ভেঙে দিয়েছিলেন অনু পালিয়েছে বলে। যে মেয়ের বোন এমন সে মেয়েই বা কেমন হবে, এটাই তাদের কথা।
চেনা মানুষদের চোখের সামনে বদলে যেতে দেখেছিল অহনা আর তার বাড়ির সবাই। এ তো অহনাকে কত কথা শুনিয়েছিল তার আম্মু আব্বু সহ বাকিরা। এত কিছু মেনে নিতে পারছিল না অহনা। অনুকে নিয়ে এত আজে বাজে কথা সহ্য করতে পারছিলই না। অর্ণব এসব দেখে বোনকে নিজের সাথে করে নিয়ে যেতে চেয়েছিল। অহনাও এই নরক থেকে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু পারেনি। উল্টো বাপ চাচার সাথে ভাইয়ের ঝগড়া দেখেছে। তারপর থেকে অর্ণব কোথায় আছে কি করছে কিছুই জানে না অহনা বা বাড়ির অন্যরা। অনুর সাথে অহনা ফোনে কথা বলছিল, তখনই বাবাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। সাথে সাথেই ফোনটা কেড়ে নিয়ে ভেঙে দিয়েছিল জাফর শিকদার। বলে দিয়েছিলেন সবাইকে অনুর নামটাও যেন মুখে না নেয় কেউ। নিজের বোনের মতো মেয়েকেও ভুলে যাবেন তিনি। সব কথা বলে অহনা থামে। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে তার। অনু বোনকে জড়িয়ে ধরে কান্না করে ভাসাচ্ছে। এত কিছু হয়ে গেছে তার জন্য, আর সে কত আনন্দে ঘুরে বেরিয়েছে এতদিন। সবকিছুর জন্য অনুই দায়ী। মরে যেতে ইচ্ছে করছে তার। শ্রেয়ান ভার্সিটি থেকে এসেছে মাত্র। এসে রাতুল আর মিহাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে। শ্রেয়ান ওই ডেকে এনেছে দুজনকে। পরনে থাকা কালো রঙের স্যুটটা খুলে ছুঁড়ে ফেলেছে কাউচের ওপর। চুলগুলো হাত দিয়ে নেড়ে নিজেও গিয়ে দপ করে বসে পড়েছে মিহাদের পাশে। মিহা আর রাতুল অধীর আগ্রহে অপেক্ষা করছে শ্রেয়ান কি বলবে এটা শোনার জন্য। রাতুল আর অপেক্ষা করতে পারছে না। অধৈর্য হয়ে শ্রেয়ানকে বলে,